আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই। ছোটবেলা থেকে গ্রামগঞ্জে থেকে মানুষ, আমার ভূতের ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরী কিছু দেখা পাওয়া যায়। আমি কখনো এসব বিশ্বাস করতাম না। একদিন মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে, এক পরিচিত চাচার ট্রলারে করে। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কোনো একটা কাজ থাকায় উনি আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেন এবং আমাকে জিজ্ঞেস করলেন আমার কোনো সমস্যা হবে কি না। আমি বললাম না, কোনো সমস্যা হবে না। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে, খুব দ্রুত রাতের আধারে চারপাশ ঢেকে যাবে। আমার সাথে কোনো আলো ছিল না, তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে 15 মিনিট লাগবে, আর সোজা রাস্তা দিয়ে গেলে 25 থেকে 30 মিনিট লাগতে পারে। সেদিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ, যাকে আমরা বলি শর্ট রাস্তা, ধরে হাঁটা দিলাম। হন হন করে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে। কাউকে দেখলাম না পথে। প্রায় 4 থেকে 5 মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝোপে ধপ করে কি যেন পড়লো। বলতে ভুলে গেছি, শর্ট রাস্তাটা একটু জঙ্গল টাইপের এলাকার মধ্যে দিয়ে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম। একদম চুপচাপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ডের মতো। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো এটা, কিন্তু কোনো শব্দ হলো না। আর আমি নাছোড়বান্দা আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছি, কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম। ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়েই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপরে। দেখে মনে হলো কোনো 4 পায়ে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, দৃষ্টি পরিষ্কার না। মহিলার পাশ থেকে গজ গজ শব্দ হচ্ছিল, হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কর্মর করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, জোরে চিৎকার দিয়ে বললাম, ওই কে ওখানে? সাথে সাথে ওই মহিলা অবয়বটি আমার দিকে ঘুরে গেল। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটা এক লাফে গলায় উঠে এলো। বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না। এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার চিৎকার দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলেছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমার কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বি এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরের রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরও মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার সেদিন আমার থেকে একটু দূরে একটা আধা খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরে বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। দ্বিতীয় ঘটনাটা ছিল আমাদের মসজিদের মুয়াজ্জিন এর কাছ থেকে শোনা। তার নাম হানিফ, বয়স 40-এর মতো হবে। সে চাকরি সূত্রে খুলনায় থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার চিকলমারি থানার কালকিনি গ্রামে। প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ শেষে গ্রামের বাড়িতে যান উনি, এবং শনিবার জোহরের নামাজ আমাদের মসজিদে পড়ান। মূল ঘটনাটা বলি। তার বাসায় দিনটা ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমার বাড়ি আরও
20 কিলোমিটার। কোনো গাড়ি না পেয়ে একটা মোটরসাইকেল ভাড়া করি। মোটরসাইকেলে করে বাজার পর্যন্ত আসি। এর পরের রাস্তা ভাঙা ও কাদা থাকায় গাড়ি আর যেতে পারবে না বলে তাকে ছেড়ে বাজার যখন পৌঁছাই সময় তখন রাত 9:50। বাজার থেকে আরও 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। বাজারের কোনো দোকান খোলা নেই। আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। আমার কাছে একটা 2 ব্যাটারি টর্চ। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে আমি হাঁটছি তা ছিল মাটির রাস্তা। রাস্তার বাম পাশে ছিল খাল, ডান পাশে পাটক্ষেত। কিছু দূর হাঁটার পরে একটা পূজা মণ্ডপ। মন্দির থেকে বেশ কিছুটা দূরে একটা শ্মশান। শ্মশানটার দিকে যখন আমি তাকালাম মনে হয় কেউ যেন একটা ওখান থেকে দৌড়ে আসবে আমাকে ধরতে। কিছুই দেখি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে। আমার পেছনে বুঝি কেউ আছে। দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথমে কিছু মনে থাকলেও পরেরগুলো ভুল হতে থাকে। কিছু দূর যাওয়ার পর পাশের একটা খালে একটা নৌকো দেখতে পেয়ে বেশ সাহস পেলাম। নৌকায় লাইট মারি, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। আমি জিজ্ঞেস করি, কেউ কি আছো? তবুও কোনো সাড়া না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার উপরে লাইট মারি। ভিতরে যাকে দেখলাম তাকে আমি চিনি। নাম গফুর। গফুরকে বললাম, কি রে, তুই এত রাতে এখানে কি করছিস? গফুর বলল, আমি না থাকলে আপনারা এত রাতে পার করতো কে? এত রাতে কথাটা শুনে আমি ঘড়িটা ঘড়িতে তখন সময় 1:55। আমি যেন আকাশ থেকে পড়লাম। এত সময় তো হতে পারে না। আমি কি 3 ঘন্টা ধরে হাঁটছি? মোটরসাইকেল থেকে নামার পর 40 মিনিটের রাস্তা। আমি গফুরকে কিছু বুঝতে দিলাম না। গফুরকে বললাম, গফুর, আমার একটু পার করে দাও। এই বলে গফুরের নৌকায় উঠলাম। নৌকা পারে ভেড়ার পর আমি গফুরকে বললাম, গফুর, আমার একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবা? গফুর একটু ভেবে বলল, ভয় পাইছেন, চলেন পৌঁছে দিই। আমরা দুজনে একসাথে হাঁটছি। কিছু দূর আসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পেছন পেছন হাঁটে। সামনে একটা কবরস্থান এবং কবরস্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। যখন একটু কবরস্থানের কাছে গিয়ে লাইট মারলাম কবরের দিকে, দেখি একটা মেয়ে সাদা কাপড় পরিহিত পরা, চুলগুলো ছেড়ে দেওয়া অবস্থায় কবরস্থার ভিতরে দাঁড়িয়ে আছে এবং হাত দিয়ে ইশারায় আমাকে ডাকছে। মেয়েটিকে দেখে আমি চিনেছি, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ও ময়না না? হঠাৎ বুকের ভিতরটা কেমন যেন করে উঠল, শরীর কেঁপে উঠল। আমার পাশে গফুর নেই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে একটা বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। বাড়ির লোকজন আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলে আমি তাদের সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপরের দিকে তাকায়। ওরা মনে করছে যে আমি মিথ্যে বলছি। পর জানতে পারি গফুর ও ময়নার মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। গফুর মাঝির কাজ করে আর ময়নার বাবা একটু প্রভাবশালী। তাদের সম্পর্ক মেয়েটির পরিবার মেনে নেয়নি, তাই মেয়েটি সুইসাইড করেছে এবং গফুরের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরেই নাকি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করব। কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। এলাকার এদিকটা শুনশান, 2-1টা কুকুর ব্যতীত অন্য কোনো জনপ্রাণীর দেখা নেই। হঠাৎ ফাঁক হয়ে গেল মাটি, পা জড়িয়ে টেনে নিয়ে গেল সেখান থেকে। ওটা একটা কিছু। কণ্ঠনালীতে চেপে বসলো। আধারে এগিয়ে আসে একটা হাত। শেষ অস্ফুট আত্মচিৎকারটি শুনতে পায়নি কেউ। কম বেশি অনেক ভৌতিক গল্প বা সিনেমায় এমন ঘটনার অবতারণা দেখা যায়। এইসব কাহিনী কোনোটি নিছক বানানো গল্প, আবার কোনোটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি বলে দাবি অনেকের। এসবের পাশাপাশি দুনিয়াতে অভাব নেই ভূতরে প্রভাবযুক্ত জায়গারও। বাংলাদেশেও কিছু স্থান নিয়ে প্রচলিত আছে গা ছমছম করা কাহিনীর।
বাংলাদেশের এমনই কিছু ভূতের স্থান ও ঘটনা। চলন বিল। ভৌতিক স্থানের বিচারে শোনা যায় চলন বিলের কথা। বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত সবচেয়ে বড় বিল চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই 3 জেলা জুড়ে যার বিস্তৃতি। আমাদের এই ভূতের কাহিনীর মূলবিন্দু আপাতত সিরাজগঞ্জ, আরও ভেঙে বললে তারাস উপজেলা। শোনা যায় চলন বিলের এই এলাকায় অনেক আগে একজন জমিদারের বাস ছিল। এই জমিদার অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী ছিলেন। একদিন রাতে হঠাৎ করে জমিদার মারা গেলেন। সেই রাতেই ভেতরেই সেখানে রাতারাতি 3টি মন্দির গড়ে ওঠে বলে শোনা যায়, যার একটি আবার পরের দিনেই নিচ থেকে ভেঙে পড়ে। এই 3টি মন্দিরও মধ্যবর্তী বিলের এলাকা ভুতুড়ে বলে প্রচলিত। এছাড়াও চলন বিলে জিনের প্রভাব আছে বলেও বিশ্বাস প্রচলিত আছে। বিশেষ করে রাতের বেলা চলন বিল পাড়ি দিতে গিয়ে অনেকেই জিনের আসরের শিকার হয়েছেন বলে শোনা যায়। এমনকি অনেক পথিকও অশরীরী উপস্থিতি আঁচ করতে পেরেছেন বলে জনশ্রুতি আছে। ফয়েজ লেক। নয়নাভিরাম সৌন্দর্যের জন্য মানুষের কাছে এক আকর্ষণীয় নাম ফয়েজ লেক। তবে সৌন্দর্যের পাশাপাশি এর ভূতের গল্পগুলোর জন্য এর নাম ডাক আছে। এখানে সাদা ও কালো পোশাক পরিহিত 2জন রহস্যময় নারীর উপস্থিতি আছে বলে জানা যায়। কালো পোশাক পরিহিত নারীটি হুটহাট সন্ধ্যার সময় লেকের পাশে হন্টনরত মানুষের সামনে এসে ভয় দেখায়। সাদা পোশাক পরিহিতা নারীটি সেই তুলনায় বেশ ভালোই বলতে হয়, কেননা কালো পোশাক পরিহিতার মাধ্যমে বিপদে পড়তে যাওয়ার আগে সে মাঝে মাঝে মানুষকে সাবধান করে দিয়ে যায়। আসলে কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড় ঘেরা এলাকায় তা কেউ জানে না। তবে ধারণা করা হয় জীবনোদ্দশায় কালো পোশাক পরিহিতা নারীটি ভালো মানুষ ছিল না। লালবাগ কেল্লা। অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থাপনা হলো লালবাগ কেল্লা, যা মুঘল আমলে নির্মিত হয়েছিল। লালবাগ কেল্লাও ভূতের স্থান হিসেবে পরিচিত। কেউ কেউ বলে লালবাগ কেল্লায় সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবীরের আত্মাকে রাতের বেলা ঘুরতে দেখা যায়। আবার মাথাবিহীন উল্টো পায়ের ঘোড়াকেও নাকি মাঝে মাঝে দেখা যায়। সেখানকার স্থানীয় মসজিদে অনেক সময় রাত 3টার সময় অনেকে এসে নামাজ পড়ে। যদিও ফজরের নামাজের আসল সময় ঋতুভেদে 4:30 থেকে 5টার আশেপাশে হয়। তাদের নামাজের শব্দ অনুসরণ করে সেখানে গেলে দেখা যায় কক্ষটি ফাঁকা। রাত্রিকালীন রক্ষীদের মতে তারা রাতে কেমন যেন অস্বস্তি অনুভব করেন সেখানে। লালবাগ কেল্লার আরেকটি ভূতের জিনিস হলো এর তলদেশের একটি সুড়ঙ্গ। কথিত আছে এর ভেতরে কেউ একবার গেলে আর ফিরে আসে না। কেউ বলে সুড়ঙ্গটি এখান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত। আবার কারো মতে এটি টঙ্গী নদীতে গিয়ে পড়েছে। তবে প্রকৃতপক্ষে কেউ জানে না এর গহীনে কি রহস্য লুকিয়ে আছে। ব্রিটিশ আমলে একবার একটি অনুসন্ধানী দল 2টি কুকুরের গলায় চেন বেঁধে তাদের সুড়ঙ্গের ভেতরে পাঠায়। একটু পর চেন ধরে টান দেয়া হলে চেন 2টি ফেরত আসলেও কুকুরগুলোর নাম নিশানা পাওয়া যায়নি। এরপর কিছু হাতিও সেখানে পাঠানো হয়। বলা বাহুল্য সেগুলোরও কোনো হদিস পাওয়া যায়নি। এই ঘটনার পর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ওই সুড়ঙ্গ মুখ বন্ধ করে দেয়া হয়। সেই সুড়ঙ্গ আজও বন্ধ। কি লুকিয়ে আছে ওই বন্ধ দরজার ওপারে তা এখনো মানুষের জানা নেই। তবে সব মিলিয়ে লালবাগ কেল্লা শুধু ইতিহাসেরই না, বরং রহস্যেরও আধার বটে। ঢাকা এয়ারপোর্ট রুট। ঢাকার অন্যতম পুরনো মহাসড়কগুলোর একটি এটি। এখানে গভীর রাতে অশরীরী উপস্থিতি পাওয়া যায় বলে দাবি অনেকের। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক দেখেন সামনের রাস্তায় সাদা পোশাক পরিহিতা একজন নারীকে। নারীটি অবিশ্বাস্য গতিতে গাড়ির দিকে এগিয়ে আসে।
ভয় পেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেই ঘটে দুর্ঘটনা। এই অশরীরী কোনো মানুষকে স্পর্শ কিংবা সরাসরি ক্ষতি বা আঘাত করে না। ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানোরই এর উদ্দেশ্য। কাজেই ভয় পেয়ে গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ না হারালে ঘটবে না কোনো দুর্ঘটনা। ধারণা করা হয় অনেক বছর আগে ওখানে সড়ক দুর্ঘটনায় তার ও তার পরিবারের মৃত্যু হয়েছিল। বিধায় প্রতিশোধ নিতে সেও চায় মানুষ একইভাবে দুর্ঘটনায় মারা যাক। চলন্ত গাড়ির একাকী চালককেই গভীর রাতে ভয় দেখায় মেয়েটি। নিয়ন্ত্রণ হারিয়ে এখনো পর্যন্ত অনেক দুর্ঘটনা ও বেশ কিছু প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অনেকে। কারো মতে জসিমউদ্দিন ও বিমান অফিসের মধ্যবিত্ত সড়ক এলাকায়, আবার অনেকের মতে নিকুঞ্জ ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায় দেখা পাওয়া যায় এই অশরীরীর। তবে দিনের বেলা সেখানে এর কোনো কিছুই পাওয়া যায় না। পার্কি বিচ চট্টগ্রাম লম্বায় প্রায় 15 কিলোমিটার, 300 থেকে 350 ফিট চওড়া এবং 20 কিলোমিটার ঝাউবনযুক্ত এই সৈকতটি অত্যন্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। এই অনিন্দ সুন্দর সমুদ্র সৈকতকে ঘিরেও প্রচলিত আছে ভৌতিক কাহিনী। প্রথমত, সেখানে কিছু এলাকায় অদ্ভুত পদশব্দ, চিৎকার ও ভূতের আওয়াজ শুনতে পাওয়া যায়। অনেক পর্যটক ও স্থানীয় ব্যক্তি কৌতূহলবশত অনুসরণ করে এসব শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি। অনেক সময় মনে হয় শব্দগুলো পানির ভেতর থেকে আসছে, আবার কখনো সেটি পার্শ্ববর্তী বন থেকে আসছে বলে মনে হয়। শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায়। সেখানে পর্যটক হিসেবে আগত এক দম্পতির মতে বিচে সূর্যাস্তের পর সন্ধ্যাকালীন ভ্রমণের সময় তাদের দুজনেরই মনে হচ্ছিল কোনো অশরীরী তাদের উপর চোখ রাখছে। তাদের এই অনুভূতি তাদের থাকার স্থানে ফেরার আগ পর্যন্ত হয়েছে। এছাড়াও গভীর সাগরে নৌকাসহ এক বুড়ো নাবিকের দেখা মেলে। কখনো একজনের, আবার কখনো বা অনেককে তাদের নৌকা নিয়ে গভীর সাগরে যেতে দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে এরা কেউ মানুষ না। ধারণা করা হয় সাইক্লোনের সময় নৌকা পাড়ে বেড়াতে ব্যর্থ হওয়া যেই সব নাবিক মৃত্যুমুখী পতিত হয়, তাদেরই আত্মা এখনও নৌকো সমেত মাঝ সাগরে পাড়ি জমায়। যদিও এই সকল ঘটনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবু অনেক পর্যটক ও স্থানীয় মানুষের দাবি তারা এগুলো চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন। সুন্দরবন বিস্ময়কর হলেও সত্যি, ইদানিং সুন্দরবনের জল ডাঙার কুমির ও বাঘের পাশাপাশি অন্য বিপদের কথা শোনা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। প্রকৃতিকে কাছ থেকে এক নজর দেখতে সেখানে গিয়েছিল একটি দল। এই দলেরই একজন আরেকজনকে গহীন বনে তার একটা ছবি তুলে দিতে বলে। ছবি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার দুদিন পর একটি মেডিকেল কলেজ হাসপাতালে লোকটির হার্ট অ্যাটাক মৃত্যু হয়। তোলা ছবিটি ডেভেলপ করার পরে যার ছবি তোলা হচ্ছিল তার পেছনে সাদা রঙের আবছা নারী মূর্তি দেখা যায়। যদিও অনেকেই পুরো ঘটনাকে গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছেন এবং ওই ছবিটিকে ফটোশপের কারসাজি বলে অভিহিত করেছেন। উল্লেখ্য যে আর কোনো সুন্দরবনগামী দলের সাথে এরূপ হয়নি। সুন্দরবন নিয়ে অনেক স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে মৃত বাঘের আত্মারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায়। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে ঘিরে প্রকৃতির পাশাপাশি অপ্রাকৃতিক কিছুর গল্প জড়িয়ে গেছে এভাবে, যদিও এর সত্যতা নিয়ে সন্দেহ আছে। কুয়াকাটা বিচ সাগরকন্যা হিসেবে অভিহিত সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি দেখা যায়। 20 কিলোমিটার লম্বা ও 6 কিলোমিটার চওড়া এই সৈকতকে ঘিরে নানান ভুতুড়ে
কাহিনী প্রচলিত আছে। মৈশুলিপাড়ার বাসিন্দা পিতা ও পুত্র মাছ ধরতে ও জ্বালানি কাঠের ব্যবস্থা করতে গঙ্গামাটির গহীন জঙ্গলে গিয়েছিল। সাগরে যেহেতু সুপেয় পানি নেই, তাই তৃষ্ণা নিবারণার্থে তারা মাটি খুঁড়তে শুরু করে। সুপেয় পানির আশায় একসময় তাদের কোদাল শক্ত কিছুতে আঘাত করে। তারা সোনালি আবরণের একটি কাঠের জার এবং কিছু কারুকাজ করা সোনার পাত খুঁজে পান। আরও খোঁড়াখুড়ি করার পর তারা বালিতে গেঁথে থাকা সোনা ও ধনরত্ন বোঝাই পুরনো একটি নৌকার হদিস পান। সূর্যাস্তের সময় প্রায় হয়ে যাওয়ার সেদিনকার মতে কাজে ক্ষান্ত দিয়ে ফিরে যাবার সিদ্ধান্ত নেন তারা। পরদিন ভোর সকালে এসে আবার কাজ করবেন ভেবে সেদিনের মতো তারা সেখান থেকে চলে যান। কিন্তু তাদের জীবনে আর কোনো নতুন সকাল আসেনি। ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় পিতা পুত্রের। জনশ্রুতি আছে, সোনা বোঝাই নৌকোটি অভিশপ্ত, যেই তার অনুসন্ধান করবে অপঘাতে মারা পড়বে সে। আরও কিছু ঘটে যাওয়া ঘটনা স্থানীয়দের এই বিশ্বাসকে মজবুত করেছে। এমনও বলা হয় সেই পিতা পুত্রের আত্মা হিংসাবশত সেখানে রয়ে গেছে নৌকাটি পাহারা দেবার জন্য। তাই এমনকি ওই দিকের কোনো রাস্তা দিয়ে কেউ গেলেও তাদের ছায়ামূর্তি বিভিন্নভাবে ভয় দেখাবার চেষ্টা করে। অন্য একটি ঘটনা একটি মন্দিরকে ঘিরে। মিস্ত্রিপাড়ায় অবস্থিত 21 ফিট উঁচু বৌদ্ধ মন্দিরটির উপর অশুভ কিছুর প্রভাব আছে বলে শোনা যায়। রাস পূর্ণিমা ও মাঘী পূর্ণিমায় সাগর জলে স্নান করতে আসা মানুষের মতে মন্দিরটি অভিশপ্ত এবং অতৃপ্ত ও অপঘাতে মারা যাওয়ার আত্মারা নির্দিষ্ট রাতে ওখানে এসে শয়তানের পুজো করে। এভাবে বুদ্ধের বিরোধিতা করে তারা। যদিও অনেকে এটিকে গুজব ভাবেন, তবে এই ধারণাটি অনেক বছর পুরনো। কুয়াকাটা সৈকতের একটি অংশ রাখাইন বসতির মাধ্যমে অভিশপ্ত বলে শোনা যায়। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের একটি বাড়ির সামনে। সেখানে একটি কালভার্ট আছে, আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। একদিন এক রিকশাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাত তখন আনুমানিক প্রায় 11টা কি 11:30 মতন হবে। আমরা জানি যে গ্রামে 9টা বা 10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে। তাই সেই সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনই সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূরে থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। এরপর তারা দুজনই রিকশা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিকশাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানালো। সেই লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দেব। এই কথা শুনে রিকশাওয়ালা লাশটি নিতে রাজি হয়। তবে রিকশাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে তার দিকে। অর্থাৎ কেউ যদি চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক যেন বেড়ার শরীরের পশমের মতো। এইটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই রিকশাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে।
তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া গেল না। এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। এখন যে ঘটনাটি বলবো, ঘটনার শুরু আজ থেকে 4 বছর আগে এক রাতে। আমি সিলেটের ওসমানী মেডিকেলে একটা সেমিনার শেষ করে নিজেই ড্রাইভ করে ফিরছিলাম ঢাকায়। সাধারণত আমার পাজারো গাড়িটা আমার খুব প্রিয় হওয়াতে আমি কাউকে ড্রাইভার রাখিনি। সেদিনও আমি নিজেই চালিয়ে নিয়ে আসছিলাম ঢাকার উদ্দেশ্যে। পথে খানিকটা ঘুম ঘুম ভাব আসলেও মনটা সতেজ ছিল, কারণ সেই সেমিনারে আমি আমার গবেষণার জন্য পেয়েছি প্রচুর হাততালি। সাংবাদিকরা ফটাফট ছবি তুলে নিয়েছিল আমার। পরদিন পত্রিকায় আমার ছবিসহ লিড নিউজও হবার কথাই ছিল এবং হয়েছিল। ও তাই আমি একটা বিশেষ হার্ট সার্জারি আবিষ্কার করেছিলাম, যেটা আজ পৃথিবীর সব দেশে দেশে রোগীদের জীবন বাঁচাচ্ছে, মানুষকে স্বপ্ন দেখাচ্ছে নতুন জীবনের। রাস্তা দিয়ে যেতে যেতে সেদিন আমি গান শুনছিলাম। গানের তালে তালে ধীর গতিতে গাড়ি চালাই আমি। বেশি গতি আমি কখনই তুলি না। সেদিনও 50-এর কাছাকাছি গতিতে গাড়ি চালাচ্ছিলাম। সিলেট থেকে রওনা দিয়ে ওজানভাটি এলাকার কাছাকাছি আসতেই হঠাৎ করে আমার সামনে এক সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ লোক এসে দাঁড়ায়। রাত তখন প্রায় 2টা। এই সময় রাস্তায় হাইওয়ের গাড়িগুলো ছাড়া কোনো যানবাহনও ছিল না। হঠাৎ করে আমার সামনে কোত্থেকে লোকটা এসে পড়ল কিছু বুঝে ওঠার আগেই আমিও লোকটাকে বাঁচাতে গিয়েও পারলাম না। সোজা সেই লোকের উপর চালাতে বাধ্য হলাম। আর সেখানেই গাড়ির সামনের অংশে বাড়ি খেয়ে লোকটা ছিটকে পড়ল হাত 5 দূরে। আমি হাত ব্রেক কষে সেই বৃদ্ধের কাছে ছুটে গেলাম, কিন্তু ততক্ষণে সব শেষ। মাথার কাছটায় আঘাতে মৃত্যুবরণ করেছে বৃদ্ধ ততক্ষণে। জীবনেও আমি কোনো দিন অ্যাক্সিডেন্ট করিনি, সেটাই ছিল আমার প্রথম অ্যাক্সিডেন্ট। আমি তখন একেবারেই দিশেহারা হয়ে যাই। কিভাবে কি করব বুঝে উঠতে না পেরে কিছুক্ষণ জিম মেরে থাকলাম সেখানেই। তারপর বৃদ্ধকে গাড়িতে তুললাম, পাশে বসিয়ে আবার ড্রাইভ করলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছে সোজা মেডিকেলে নিয়ে গেলাম লাশটাকে। সেখানে গিয়েই পুলিশকে জানানো হলো। পুলিশ এসে আমার কাছ থেকে জবানবন্দি নিয়ে লাশটা থানায় নিয়ে গেল। আমি প্রথমে ঠিক করেছিলাম পুলিশকে সব খুলে বলবো, কিন্তু পরে কি ভেবে যেন আমি মিথ্যা বলি। পুলিশও আমার কথাগুলোকে কোনো রকম সন্দেহ ছাড়াই বিশ্বাস করে। নিজের কাছে আমি কিছুটা অপরাধী বোধ করলেও নিজের ইমেজ বাঁচাতে এই মিথ্যাটা আমাকে বলতেই হয়েছে। তারপর কেটে গেছে অনেকগুলো মাস। আমি আমার আবিষ্কৃত প্যারা সার্জারি সিস্টেমের জন্য অনেকগুলো পুরস্কারও পাই। খ্যাতি আর অর্থ দুটিই এসে ধরা দেয় আমাকে। ধীরে ধীরে নিজের উপরে আত্মবিশ্বাস বেড়ে চলে আমার। খবরের পাতায় কারো না কারো জীবন বাঁচানোর জন্য আমি উঠে আসতে থাকি নিয়মিতভাবে। ধীরে ধীরে আমি অনেক বেশি অহংকারী হয়ে উঠি। কাউকেই পরোয়া না করার একটা ভাব চলে আসে আমার মাঝে। মানুষকে আমি মনে করতে শুরু করি হাতের পুতুল। আমি চাইলেই যে কোনো মৃত্যুযাত্রীর জীবন বাঁচিয়ে দিতে পারতাম। এই জন্য আমার কাছেই ছুটে আসতে লাগলো হাজারো মানুষ। এই যশ আর খ্যাতি যখন তুঙ্গে, তখন আমার কাছেই রোগী হয়ে আসেন বাংলাদেশের প্রথিত যশা রাজনীতিবিদ রেজওয়ানুল হক। আমি বাকি সবার মতো ওনাকেও আশ্বস্ত করেছিলাম যে ওনার কিছুই হবে না। যেদিন ওনার অপারেশন, সেদিন আমি আরও 2টি হার্ট অপারেশন করে ফেলেছিলাম, তাই কিছুটা ক্লান্তি ছিল। একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপারেশনগুলো করতে হয়, তাই ক্লান্তি ভর করে সহজেই আমি ক্লান্ত থাকলেও মনে মনে পুলকিত ছিলাম, কারণ এরপরেই আমি
রেজওয়ানুল হকের অপারেশন করব। ওনাকে যখন অজ্ঞান করা হলো তখন আমি নিজের কস্টিউম পরছি। জুনিয়র ডাক্তারকে দিয়েই এগুলো করাই। আমি শুধু গিয়ে কাটাকাটির কাজটা করি। সেদিনও জুনিয়র 3 জন ডাক্তার মিলে সব প্রয়োজনীয় ব্যবস্থা সেরে আমাকে কল দিল। আমিও গেলাম, আর গিয়েই শুরু করলাম অপারেশন। ওপেন হার্ট সার্জারি ছিল সেটা। আমি যখন সব কেটে কুটে মাত্র হার্টটাকে দেখতে লাগলাম, এমন সময় আমার চোখ গেল ওটি রুমের বাম কোণায়। সেখানে আমার দিকে তাকিয়ে বসে আছে সেই বৃদ্ধ। আমি দেখে চোখের পলক ফেলতেই দেখি উনি নেই। হ্যালুসিনেশন মনে করে আবার অপারেশন শুরু করলাম। রেজওয়ানুল হকের হার্ট এর নিলয়ের 2টি শিরায় চর্বি জমেছিল। আমি সেগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ করে কানের কাছে একটা কাশির শব্দ শুনলাম। প্রথমে পাত্তা দিলাম না, কারণ এখানে কোনো ভুল হলেই রোগী মারা যাবেন। আমার কোনো রকম ভুলের কারণে এত বড় মানুষটার মৃত্যু হবে ভেবে আমি আবার মনোযোগ দিলাম। কিন্তু আবার কাশির শব্দ আসলো আমার কানে। কাশিটা আসছিল বাম দিক থেকে। আমি বামে মাথা ঘুরিয়ে দেখি বৃদ্ধ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। আমি ঠোঁট নাড়ার আগেই বলে উঠল, বাবাজি, তুমি তো ওনাকে বাঁচাতে পারবে না। আমি অবাক হয়ে গেলাম। আমি আকাশ পাতাল চিন্তা করে চলেছি, একজন মৃত মানুষ কিভাবে আমার পাশে এসে দাঁড়াতে পারে, সেটাই মাথায় আসছিল না। আমি কোনো উত্তর দেবার আগেই সেই লোকটি বলল, কি বুঝতে পারছো না তো? শোনো, আমি জানি তুমি অনেক চেষ্টা করবে ওনাকে বাঁচানোর জন্য, কিন্তু পারবে না। বলে আবার হেসে দিল সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। কি বলবো বুঝতে পারছি না। ওনাকে কি বলবো বুঝতে বুঝতে কাটিয়ে দিলাম 5 সেকেন্ড। তারপর আবার মনোযোগ দিলাম অপারেশনে। রোগীর অপারেশন সাকসেস হলো। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। সেলাই করে দিয়ে শেষবার ড্রেস করতে দিয়ে আমি মাস্ক খুলতে যাব, এমন সময় হঠাৎ করে রোগীর পালস রেট গেল বেড়ে। মেশিনগুলো যেন চিৎকার শুরু করে দিয়েছে। হঠাৎ করে বুকের ভেতর ধপধপ করা শুরু করলো। আমি তাড়াতাড়ি গিয়ে রোগীর প্রেশার দেখলাম, বেরিয়ে চলছে প্রেশার। হঠাৎ করে এই অবস্থা হবার কথা না। আমি কয়েকজন ডাক্তারকে বললাম প্রেশারের ইঞ্জেকশন দিতে। ওরা সেটা দিতেই প্রেশার ডাউন হওয়া শুরু করলো। কিন্তু আবারও বিপত্তি। এবার প্রেশার কমতে লাগলো। আমি আবার টেনশনে পড়ে গেলাম, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারলাম না। রোগীর হার্ট বিট ভয়ানকভাবে কমতে কমতে একেবারে শূন্য হয়ে গেল নিমিষে। এবং আমি তাকিয়ে তাকিয়ে রেজওয়ানুল হকের মরে যাওয়া দেখলাম। এই প্রথম আমার সামনে একজন রোগী বলে কয়ে মরে গেল। আমি কিছুই করতে পারলাম না। আমি আমার রুমে এসে বসে পড়লাম। রাগে আমার গা জ্বলতে শুরু করলো। নিজেকে অনেক অসহায় মনে হতে লাগলো। পরদিন বিভিন্ন পত্রিকায় রেজওয়ানুল হকের পাশাপাশি আমার হতাশগ্রস্ত মুখও প্রকাশিত হলো। মিডিয়া এমন এক জিনিস, কাউকে মাথায় তুলতে দেরি করে না, কাউকে মাটিতে আছাড় মারতেও দেরি করে না। আমাকেও মাটিতে নামিয়ে আনলো ওরা। আমার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হলো সেই নেতার দলের লোকজনের পক্ষ থেকে। কিন্তু সরকার আমার পাশে ছিল বলে মামলা ধোপে টেকেনি। টাকা পয়সা খাইয়ে পুলিশ আর আদালতের সবটাকে কিনে নিয়েছিলাম। তারপর আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আমিও ফিরে আসি বাস্তব জীবনে। রোগীদের সেবায় মনোযোগ দেই, ছোটোখাটো অপারেশনে যোগ দেই। এরপর আস্তে আস্তে আমার জীবন স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু এর ঠিক 6 মাস পরেই এক মহিলা ডাক্তারকে অপারেশনের দায়িত্ব পড়ে আমার উপর। আমি নিরুপায় ছিলাম। ওনাকে আমি কর্মজীবনে শ্রদ্ধা করতাম। আমার শিক্ষিকা ছিলেন। ওনার হার্টে ব্লক ধরা পড়াতে ওনাকে অপারেশনের দায়িত্ব উনি নিজেই আমাকে দেন। খুব ছোট অপারেশন। হরহামেশাই এই ধরনের অপারেশন
হয়তো এখনো হয়। হার্টের যে ধমনীগুলো ব্লক হয়ে যায় সেগুলোতে রিং পরানোর কাজ। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু রোগীর পীড়াপিড়িতে রাজি হই। অপারেশন টেবিলের সামনে এসেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সেখানে সেই দিনের মতোই বাম কোণায় বসেছিল সেই বৃদ্ধ। ওনাকে দেখেই বুকের ভেতর কেমন যেন করে উঠল আমার। অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মন। কিন্তু বাধ্য হয়ে আমাকে অপারেশন করতে হয়। আমিও শুরু করি। হার্টের ধমনী একটাতে রিং পরানো শেষ করে আরেকটা যখন ধরবো, এমন সময় কানের কাছে ফিস ফিস করে সেই বৃদ্ধ আগের মতোই বলল, বাবাজি, আজকাও তুমি ওনারে বাঁচাতে পারবা না। হাসি হাসি মুখের ভেতর যেন রাজ্যের ঘৃণা। আমি ওনার চেহারার দিকে এক পলক তাকিয়েই আবার কাজ শুরু করলাম। কিন্তু রিং পরাতে গিয়েই হঠাৎ করে ভুল করে কেটে গেল ধমনীটা। গল গল করে রক্ত বের হতে শুরু করলো। নিরুপায় হয়ে ৩-৪ জন মিলে সেই রক্ত বন্ধ করে ধমনী পরিষ্কার করে জোড়া লাগাতে বসলো। আমি নিজেও হাত দিলাম, কিন্তু যা হবার তাই হলো। অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রোগীর অবস্থা শোচনীয় হয়ে গেল। আমি রক্তের জন্য লোক পাঠালাম, কিন্তু সামান্য উপরজেটিভ রক্ত সেখানে ছিল না। এত বড় একটা হাসপাতালেও উপরজেটিভ রক্ত না পেয়ে সেই ডাক্তার আপা মারা গেলেন চোখের সামনে। আমার কিছুই করার ছিল না। এরপর একদম ভেঙে পড়েছিলাম আমি। আমার পরিবার থেকে বিয়ে করার জন্য চাপ আসলো। আমিও বিয়ে করলাম। মিতি আমার বউ, লক্ষ্মী বউ আমার, যাকে বলে একেবারেই আটপৌরে মেয়ে। বিয়ে হয়েছে আমাদের মাত্র ৩ সপ্তাহ। এর মাঝেই আমাকে করেছে আপন। কিন্তু ভাগ্য সহায় না থাকলে যা হয়। বিয়ের ৩ সপ্তাহের মাথায় ওর আবদার রাখতে গেলাম কক্সবাজারে। সেখানে প্রথম দিনেই একটা আছাড় খেলো মিতি বাথরুমে। প্রথমে আমি তেমন কিছু না বলে পাত্তা না দিলেও পরে বুঝতে পারি মিতির কোনো একটা বিশেষ সমস্যা হয়েছে। তখনই আমি মিতিকে নিয়ে আসি ঢাকায়। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি মিতির মাথায় রক্তক্ষরণ হয়েছে আছাড়ের ফলে। খুব দ্রুত মিতিকে অপারেশন করাতে হবে। নিজের স্ত্রী বলে মিতির অপারেশন আমি করতে চাইনি, কিন্তু সেই মুহূর্তে সব ভালো ভালো সার্জনরা দেশের বাইরে থাকাতে আমাকে এই দায়িত্ব নিতে হলো। আমিও মেনে নিলাম অর্পিত দায়িত্ব। আমি এখন বসে আছি মিতির রুমের সামনে। আরেকটু পর মিতির অপারেশন। আমি মিতির দিকেই তাকিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে চোখ গেল মিতির কেবিনের বাম কোণায়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন সেই বৃদ্ধ লোকটি। জানি না কি হবে আজকে। যে কোনোভাবে মিতিকে বাঁচাতেই হবে। কিন্তু আজরাইলের বেশে বৃদ্ধের মুচকি হাসি দেখে আমার আশার প্রদীপ নিভতে শুরু করে দিয়েছে।